তো প্রতিদান কবিতাটা যাওয়ার আগে আমরা যদি কবি সম্পর্কে একটু না জানি, তাহলে এটা কেমন না যে একটা কবিতা পড়বো, কবিটা কে লিখছে আমরা জানি না। তো জানতে তো হবে আমাদেরকে, এবং বেশ ভালো করে জানতে হবে, যেহেতু কবিটা জসিমউদ্দিন। তো জসিমউদ্দিন সম্পর্কে আমরা সবাই শুনছি। জসিমউদ্দিন হচ্ছেন কি কবি, ওনার টাইটেল কি বলো তো? চ্যাটে ঝটপট বলো, জসিমউদ্দিনের টাইটেল কি? রবীন্দ্রনাথ যেরকম বিশ্বকবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, উনি কি? হ্যাঁ, নুসরাত, আসমা, রাত, লিওন, অনেকে অনেকে বলছো। নিশাত, আচ্ছা। নিহা, সুইটি, সাকিব, বিশা, মিসবাহ, নিতু, বাহ। মাহাদিয়া, তালহা, সরি, মাহিম। হ্যাঁ, তোমরা সবাই জানো। তোমরা সবাই জানি যে উনি হচ্ছেন, উনাকে, উনি পরিচিত জসীমউদ্দিন নামে যতটা না পরিচিত, ঠিক ততটাই পরিচিত হচ্ছে পল্লী কবি হিসেবে। এখন ওনার নাম চিত্রা, বানান ভুল হয়েছে, পল্লী বানানটা এখানে দেখো বইয়ে কি লেখা সেই জিনিসটা একটু খেয়াল করো, হ্যাঁ। লয়ের অস্বীকার হবে, রস্বইকার হবে, সরি। তো পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। তার মানে জসীমউদ্দিন যিনি, তার আরেকটা নাম বা টাইটেল হচ্ছে পল্লী কবি। এখন এই পল্লী কবি মানে কি? বিদ্রোহী কবি মানে যিনি বিদ্রোহী করেন। তাহলে পল্লী কবি মানে কি? যে যিনি গ্রামে থাকেন, এরকম কিছু না। পল্লী কবি মানে এরকম কিছু না। জসীমউদ্দিনকে পল্লী কবি বলার কারণ হচ্ছে তিনি আহ তার অধিকাংশ যে কবিতাগুলো, সে অধিকাংশ কবিতাগুলোই হচ্ছে যে পল্লীর কথা, হ্যাঁ, গ্রাম বাংলার কথা, পল্লীর কথা, এবং সব সময় পাড়া গ্রামের যে যে ব্যাপারগুলো, সেগুলোই হচ্ছে তার কবিতাতে ধ্বনিত হয়। এবং তার যদিও জন্ম ওইরকম পল্লীতে, মানে ওইভাবে পল্লী যেটা, সেটা না, কিন্তু তিনি পল্লীবাসীর যে দুঃখ, তাদের যে দুর্দশা, সবকিছু অনুভব করেছেন এবং তার কবিতায় আশ্রয় দিয়েছেন বিধায় তাকে হচ্ছে পল্লী কবি বলা হয়। এটা আমরা জানলাম। এরপর আমরা কি খেয়াল করবো? এরপর আমরা খেয়াল করবো যে ওনার জন্ম কত সালে। ওনার জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, অর্থাৎ নিউ ইয়ারের দিন হচ্ছে ওনার জন্ম। এবং তার জন্ম ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের একটা মাতুলালয়ে। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করো, জসিম উদ্দিন একটা কবি সাহিত্যিক। আচ্ছা, আজকে এটা কি হয়েছে? এক সেকেন্ড একটু হোল্ড করো। এটার কিছু হয় নাই, আমার হাত আজকে বাঁকা হয়ে গেছে। আচ্ছা, জসিম উদ্দিনের নামের বানানটা একটু খেয়াল করো। জসিম উদ্দিন, এই উদ্দিন বানানটা কিভাবে আছে দেখো। দয়ের পরে একটা হসন্ত, তারপরে দয় দীর্ঘিকার, দন্ত ন ন। তো কবি সাহিত্যিক বলি বা যে কোনো কেউ বলি, ব্যক্তি তার নাম যেভাবে লিখবেন, ব্যক্তি একটা কবিতা লিখেছেন, কবিতার নাম যেভাবে লিখবেন, ব্যক্তি একটা কাব্যগ্রন্থ লিখেছেন, কাব্যগ্রন্থের নাম যেভাবে লিখবেন, সেইভাবে আমাদেরকে লিখতে হবে। যেমন আমরা জীবনানন্দ দাশের নামের বানান দন্ত স দিয়ে লিখতে পারি না, আমাদেরকে তালব্য স দিয়ে লিখতে হয়। ঠিক একই রকম ভাবে জসীমউদ্দিনের নামের স্পেলিং উনি যেভাবে লিখে গিয়েছেন, আমাদেরকে সেটাই স্ট্যান্ডার্ড ধরে সেটাই লিখতে হবে। আমরা মন চাইলেই এই যে এইভাবে উদ্দিন লিখতে পারবো না, কিংবা এইভাবে উদ্দিন লিখতে পারবো না। আমাদের অনেকের নাম উদ্দিন থাকতে পারে, কিন্তু এই নামগুলো জসীমউদ্দিনের ক্ষেত্রে অ্যাকুরেট না। তাহলে জসীমউদ্দিনের নামের বানান এটি আমাদেরকে সবসময় লিখতে হবে। আচ্ছা, কবির মা বাবার নাম সাকিব, চাইলে স্কিপ করতে পারো, ওটা অতটা আসে না, অতটা ইম্পর্টেন্ট না। একবার পড়ে রাখলা, মনে থাকলে ভালো, কিন্তু বোর্ডে ইউজুয়ালি আমি দেখি নাই কখনো হচ্ছে বাবা মায়ের নাম আসতে। লাস্ট 5-10 বছরের কোনো প্রশ্ন মনে হয় এরকম আসে নাই। তোমার উপর ডিপেন্ড করে। আচ্ছা, উম তার বাবা তার তার নামে সেম তালহা, আচ্ছা। নওশীন, মনে রাখা লাগবে বাবা, কিছু তো করার নাই। আচ্ছা, দেখো, এরপরে আমরা কি দেখছি? আমরা দেখছি যে তার পৈতৃক নিবাস হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। এবং তিনি ফরিদপুরের যে রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে বেশ নামকরা একটা কলেজ, সেখান থেকে তিনি আইএ এবং বিএ পাশ করেছেন। আইএ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট, এবং বিএ মানে হচ্ছে আমরা যাকে ব্যাচেলর অফ আর্টস বলি বা স্নাতক, হ্যাঁ, ওইটা পাশ করেছেন। করার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেছেন। তার মানে আইএ এবং বিএ পাশ করেছেন রাজেন্দ্র কলেজ থেকে, এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এমএ ডিগ্রি লাভ করেছেন। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে তার একটা ফেমাস কবিতা আছে। এই কবিতাটার কথা আমরা সবাই শুনেছি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আমরা একটা দুটো ওয়ার্ড স্কিপ হতে পারে, সেটার জন্য সরি। তো এরকম একটা কবিতা, এই কবিতাটার নামটা আমরা অনেক শুনেছি, এবং এটা এতটা চমৎকার। পুরো কবিতাটা যদি তোমরা পড়ো, যারা শোনো নাই, আহ প্রাইজ পেয়েছো, ভালো। আচ্ছা, কংগ্রাচুলেশন। যারা শোনো নাই তারা চাইলে কবিতাটা পড়ে নিতে পারো। তো কবিতাটার ভাবার্থ যদি আমরা চিন্তা করি, বা কবিতাটার ভাষা, অসাধারণ ভাষা, হ্যাঁ। এবং এটার যে কাহিনীটা, সেটা খুবই, মানে ইমোশনাল করে দেয়, একটা ইমোশনাল করে দেওয়ার একটা ব্যাপার আসলে এই কবিতাটা থাকে। তো উনি যখন ওই রাজেন্দ্র কলেজে পড়াশোনা করছিলেন, সেই সময় তিনি কবর কবিতাটা রচনা করেন। এবং তিনি ছাত্র থাকা অবস্থায় স্কুলে, অর্থাৎ প্রবেশিকা, তখন তো আমাদের সময় তো এসএসসি, তখন হচ্ছে এটাকে বলা হতো প্রবেশিকা। তিনি যখন প্রবেশিকায় ছিলেন, তখনই স্কুলে যে বই, পাঠ্য বই, বাংলা বইয়ের মতো
ওই বাংলা বইয়ে এই কবিতাটাকে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে তিনি কিন্তু তখনও খুব বড় মাপের বয়স্ক কেউ হয়ে যান নাই, তখন তিনি খুব ছোট। ওই বয়সে তার এই কবিতাটা পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। এবং আমরা আরো দেখি যে তিনি কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেছেন, অর্থাৎ তিনি প্রফেসর ছিলেন। এবং আমরা দেখি যে পরবর্তীতে তার কবিতার বিষয়বস্তু কি, তার কবিতার বিষয়বস্তু হচ্ছে পল্লী জীবনী, তার কবিতার প্রধান বিষয়বস্তু। এই কারণেই কিন্তু তাকে পল্লী কবি বলা হয়। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে তার কবিতায় কি কি আসছে, তার লেখায় বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ উপমা এবং চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মূর্ত হয়ে উঠেছে। তাহলে আমরা তার পল্লী কবি হয়ে ওঠার পেছনের কাহিনীটা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা দেখি যে তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ আছে, যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে নকশি কাঁথার মাঠ। এখন এই বানানটা একটু খেয়াল করো, নকশি কাঁথার মাঠ। ইউজুয়ালি আমরা নকশি পিঠা, নকশি কাঁথা, এগুলো কিন্তু আমরা চিনি। আমরা সেখানে বলি কয় তালব্য শ দীর্ঘিকার, তাই না? আমরা ইউজুয়ালি নকশি, নকশা, এটা তালব্য শ দিয়ে দেখে অভ্যস্ত। কিন্তু জসীমউদ্দিন যখন তার এই কাব্যগ্রন্থটা লিখেছেন, তিনি এটার নাম কিন্তু দন্ত স দিয়েছেন। এই কারণে আমরা এখন কি বানান ব্যবহার করছি, কোনটা ঠিক কোনটা ভুল, সেই বিচার কিন্তু আসলে করা যাবে না। তার কাব্যগ্রন্থের নাম তিনি যেটা দিয়ে গিয়েছেন, আমাদের কিন্তু সেটাই ব্যবহার করতে হবে। এবং তোমাদের টেক্সটেও কিন্তু দন্ত স দিয়েই আছে। তোমরা অবশ্যই অবশ্যই দন্ত স দিয়ে কাব্যগ্রন্থটার নাম মনে রাখবা, কারণ টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে সেটার বাইরে আমরা আসলে যেতে পারি না। এবং এটাই আসলে দন্ত সটাই আসলে নাম। আমি নিজেও এই কাব্যটা পড়েছি, দন্ত স দিয়ে নাম দেওয়া আছে। তো এই ভুলটা কেউ করবা না। আর হচ্ছে কবির নামের কেউ ভুলটা হচ্ছে করবা না। তো এই যে কাব্যগ্রন্থটা, এই কাব্যগ্রন্থের দুটো চরিত্র আছে, রূপাই এবং সাজু, তাদের যে প্রেম এবং প্রেম থেকে তাদের যে গ্রাম্য জীবন, ওই সবকিছু মিলিয়ে আসলে এই কাব্যগ্রন্থটা। এবং এটাও খুবই চমৎকার একটা কাব্যগ্রন্থ, তোমাদের যদি কখনো সুযোগ হয় পড়ার, তাহলে তোমরা পড়তে পারো। তো এই কাব্যগ্রন্থটা এতটাই অসাধারণ, এতটাই চমৎকার, যে বিভিন্ন বিদেশি ভাষায় এটাকে অনুবাদ বা ট্রান্সলেট করা হয়েছে। এবং তার আরো বেশ কিছু সমাদৃত গ্রন্থের কথা বলা আছে, যেমন সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। এবং আমাদের এই যে আজকের যে কবিতাটা প্রতিদান, সেটা কিন্তু তারই বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং আমরা দেখি যে তিনি যে সাহিত্যে যে অবদান রেখেছেন, এই অবদানের জন্য তাকে কলকাতার রবীন্দ্র ভারতীর আহ লিওন নকশি এভাবে লেখা দেখেছো। হ্যাঁ, কিন্তু উনি ওনার কাব্যগ্রন্থের নাম যেভাবে লিখেছেন, আমাদেরকে সেটাই ফলো করতে হবে। আর তুমি যদি নকশি কাঁথার মাঠ বাদে অন্য কোথাও নকশি ইউজ করতে চাও, তাহলে তুমি বর্তমান ব্যাকরণ অনুযায়ী যেটা ঠিক সেটা দিতে পারো, সেটাই কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এই কাব্যগ্রন্থটা মিন করতে চাও, তাহলে তোমাকে দন্তস্বয় দিতে হবে। আচ্ছা, তাহিয়া জিজ্ঞেস করছে স্টোরি কি। স্টোরি হচ্ছে রূপাই এবং সাজু নামে একজন যুবক এবং যুবতী, গ্রাম্য। তো ওদের যেই গ্রামীণ পরিবেশে ওদের যেই প্রণয়, সেই প্রণয় থেকে ওদের যেই বিয়ে, এবং পরবর্তীতে গ্রামীণ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তাদের মৃত্যু, সেই মৃত্যুর পরে তাদের কবরের উপর যে একটি নকশি কাঁথা বিছিয়ে দেওয়া হয়, সেখান থেকে আসলে এই কাব্যগ্রন্থটা, মানে এটা নিয়ে আর কি কাহিনীটা। আচ্ছা, যাই হোক, আমরা কাব্যগ্রন্থের কাহিনীতে না যাই, এটা তো আমাদের আসলে জানা জরুরি না। আমি জাস্ট একটা সামারি বললাম, যার আগ্রহ আছে সে কিন্তু এটা পড়ে নিতে পারো। আচ্ছা, আমরা কি দেখছি, দেখছি যে তিনি তার সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি পান। আমি ডিলিটের কথা মনে হয় আরো অনেকবার বলেছি। ডিলিট হচ্ছে ডক্টর অফ লিটারেচার, হ্যাঁ, যেটাকে বলে সাহিত্যে যদি কেউ ডক্টরেট হয় আর কি, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ডিলিট। আচ্ছা, এই উপাধিটা তাকে প্রদান করা হয়, এবং তিনি মারা যান কত সালে, 1976 খ্রিস্টাব্দের 14ই মার্চ, ঢাকায়। আচ্ছা, মাতুলালয় মানে কি? মাতুলালয় মানে হচ্ছে মামা বাড়ি। মাতুলালয়ের একদম যদি ডিকশনারিক্যাল ওয়ার্ড দেখি, তাহলে এটা হচ্ছে মামা বাড়ি। আচ্ছা, সুজনবাদীর ঘাটের স্টোরি এমন। আমার আসলে সুজনবাদীর ঘাট পড়া নেই, তাই আমি বলতে পারছি না তাহিয়া। আচ্ছা, আমরা তাহলে কবি পরিচিতি একটু দেখলাম, এরপরে আমরা পরবর্তী অংশে যাব। আমাদের পরবর্তী অংশ বলতে গেলে সেটা হচ্ছে যে আমাদের মূল যে কবিতাটা, সেই মূল কবিতাটা, সেটার নাম হচ্ছে প্রতিদান। আমরা কবিতাটা পড়ার আগে কবিতার যে টাইটেল, সে টাইটেলটা একটু দেখি। আমরা যদি কবিতার টাইটেলটা দেখি, কবিতার টাইটেলটা কি দেওয়া দেওয়া যে প্রতিদান। এখন প্রতিদান মানে কি? দেখো, দান মানে আমরা বুঝি না, দান মানে কি, যে কিছু দেওয়া। আর প্রতিদানের সবচেয়ে সহজ অর্থ হচ্ছে কেউ তোমাকে একটা কিছু দিল, তার পরিবর্তে বা তার মানে রিপ্লাইয়ে বা তার কারণে তুমি তাকে যেটা দিচ্ছ, সেটাই হচ্ছে প্রতিদান। যেমন ধরো যে তুমি কারো একটা উপকার করলা, সে তোমাকে থ্যাঙ্কস দিল, কিংবা সে আরেকটা সময় তোমার একটা উপকার করে দিল, এই ব্যাপারটাই হচ্ছে প্রতিদান। এখন এই কবিতাটার নাম প্রতিদান কেন, বা এই কবিতাটার যে মূল ভাবটা সেটা কি?
এই কবিতাটার মূল ভাবটা কি, বা এই কবিতার নাম প্রতিদান রাখার পেছনের কাহিনীটা কি? আচ্ছা, আমরা একটু খেয়াল করি যে প্রতিদান কবিতার মূল ভাবটা কি। মূল ভাবটা হচ্ছে, আমরা জানি যে আমাদেরকে কেউ কিছু দিলে তার বিপরীতে আমরা যা দিই সেটাই প্রতিদান। এখন কেউ যদি আমাদের একটা উপকার করে, আমরা সব সময় চেষ্টা করি তার উপকার করতে। অর্থাৎ সে আমার প্রতি যে কাজটা করেছে সেটার প্রতিদানে আমিও তার সাথে কোনো একটা ভালো কাজ করব। আবার কেউ যদি আমার কোনো ক্ষতি করে, কেউ যদি আমার কোনো অপকার করে, কিংবা আমার কোনো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, তাহলে আমি কি করব? আমিও একটা সময় তাকে হেল্প করতে অস্বীকৃতি জানাবো, বা তার একটা উপকার করতে আমি অস্বীকৃতি জানাবো। এটাকে বলা হচ্ছে প্রতিদান, ভাইস ভার্সা ব্যাপারটা। তো এই কবিতায় জসীমউদ্দিন আমাদেরকে দেখাচ্ছেন যে কেউ যদি তোমার হচ্ছে অপকার করে, কিংবা তোমার কোনো ক্ষতি করে, তোমার অনিষ্ট করে, সেই মানুষটাকে তুমি শুধু ক্ষমা করবা এমনই না, তুমি তার বিপরীতে বা তার প্রতিদানে তার উপকার করো, কিংবা তাকে সহায়তা করো। এটাই হচ্ছে কবি প্রতিদান হিসেবে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ আমাদের পৃথিবীতে বা আমাদের আশেপাশে যত ধরনের অনিষ্টকারী মানুষ আছে, সে অনিষ্টকারী মানুষগুলোকে আমরা হচ্ছে উপকার করব, এবং এই অপকারের পরিবর্তে উপকার করার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর এবং হচ্ছে ভালো পৃথিবী কিংবা সমাজ আমরা হচ্ছে গড়ে তুলতে পারবো। এখানে কবি জসীমউদ্দিন আমাদেরকে বিভিন্ন উপমা, বিভিন্ন রূপক দেখিয়ে দেখাবেন যে কিভাবে কবি জসীমউদ্দিন বিভিন্ন সময় অপকারের উপকার করছেন প্রতিদানে। এটা হচ্ছে আমাদের এই কবিতার মূল ভাব। তো একটা জিনিস মাথায় রাখবা, কবিতায় বেশ কিছু রূপক অর্থ ব্যবহার করা হয়। রূপক অর্থ কি মানে, তিনি লিখছেন একটা জিনিস, তিনি বোঝাচ্ছেন মানে ডিরেক্টলি ওই শব্দটা না, এর আশেপাশে কোন একটা কিছু। তো এরকম একটা ব্যাপার আমরা খেয়াল করব। তো আমরা প্রথম লাইনটা থেকে যদি আমরা দেখি, আচ্ছা একদম প্রথম লাইনটা আমরা দেখি। প্রথম লাইনটাতে কি বলছে? বলছে যে আমারে ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। প্রথমে আমরা একটু দেখি, আমার এ ঘর ভাঙিয়াছে জেবা। এই জেবা মানে হচ্ছে যে, অর্থাৎ যে আমার ঘর ভেঙেছে আমি তার ঘর বাঁধি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এই দুটো লাইন আমরা একটু খেয়াল করি। আমার এ ঘর ভাঙিয়াছে যেভা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। এটার মানে কি? খেয়াল করো, ঘর ভাঙা মানে কি? ডিরেক্টলি তো কেউ কারো ঘর ভেঙে চলে যায় না। আমার ঘর ভেঙে গেছে, এর মানে কি? যে মানে আমার সংসার ভেঙে গেছে, যে আমি হয়তো বা আমার যেই পরিবার ছিল সে পরিবার ভেঙে গেছে, এরকম কিছু হতে পারে। ঘর ভাঙা মানে যে ডিরেক্টলি একটা বিল্ডিং বা একটা রুম বা একটা বাসা ভেঙে দেওয়া, তা কিন্তু না। এটা একটা রূপক অর্থ। তো এখানে আসলে বোঝাচ্ছে যে, যে মানুষটা আমার সুখ শান্তি নষ্ট করেছে, আমি তার সুখ শান্তি নষ্ট না করে উল্টা তাকে একটা শান্তি দিব, তার ঘরটাকে আমি বেঁধে দিব, তার উন্নতি করব, তার উপকার করব। এটা হচ্ছে আমাদেরকে এই দুটো লাইনে বোঝাচ্ছে। এবং আরো কি বলছে দেখো, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ যে মানুষটা আমাদেরকে পর করেছে, আপন মনে করছে না, তাকে আমি প্রতিদানে কি মনে করব? আপন মনে করব। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আচ্ছা, প্রথমে আমরা একটু শব্দার্থগুলো বুঝে নেই, তারপর আমরা পুরো লাইনটাতে যাব। প্রথমে আমরা দেখি যে বিরাগী মানে কি। বিরাগী মানে হচ্ছে যে উদাসীন। বিরাগী মানে হচ্ছে উদাসী বা উদাসীন, যাই বলি না কেন। আচ্ছা, দেখো, যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। তার মানে হচ্ছে, যে মানুষটা আমাকে পথে উদাসীন করে তুললো, আমি তার জন্য পথে পথে ফিরি। এই ফিরি মানে হচ্ছে ঘুরি। এই ফিরি মানে হচ্ছে তার জন্য আমি কি করি? ঘুরি। তার মানে যে আমাকে পথের প্রতি উদাসীন করলো, আমি তার জন্য পথে পথে ঘুরি। দীঘল রজনী, দীঘল মানে হচ্ছে দীর্ঘ, আর রজনী মানে তো রাত। তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। তার তরে জাগি মানে তার জন্য জেগে আছি। ঘুম যে হরেছে মোর, হরেছে মানে হরণ করেছে, অর্থাৎ কেড়ে নিয়েছে। হরণ করেছে বা কেড়ে নিয়েছে। তার মানে যে মানুষটা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, বা যে মানুষটা আমার ঘুম কেড়ে নিয়েছে, তার জন্য আমি দীর্ঘ রাত জেগে আছি। কেন জেগে আছেন? এটার পেছনের কারণটা কি দেখো। তিনি বলছেন যে তিনি বলছেন যে শত্রুর একটা ধরো যে তার উপকার করেছে, যে তার ঘুম হরণ করে নিয়েছে, এটা কি একটা খারাপ কাজ করেছে? হয়তো বা তাকে দুশ্চিন্তা দিয়েছে, কিংবা তার সাথে কোনো খারাপ কাজ করেছে, যে কারণে
তার ঘুম হচ্ছে না, তো সেই মানুষটাকে তিনি কি করছেন, উপকার করছেন, তাকে বন্ধু ভাবছেন। অর্থাৎ এই জায়গাটায় আমরা কবি জসিমউদ্দিনের একটা পরোপকারী মনোভাব পাই, যেটা কিন্তু আমাদের মধ্যে আসলে বাস্তবে খুব একটা মানুষের মধ্যে এটা সম্ভব হয়ে ওঠে না। ইভেন আমি নিজেও এটাই বলবো যে কেউ যদি আমার এত বড় অপকার করে, আমি তার ঠিক কতটুকু উপকার করবো এটা একটা সন্দেহের ব্যাপার। আমি আত্মবিশ্বাসের সাথে এটা কবির সাথে একমত হতে পারবো না। হুম। যেমন আমার মতো হতে পারবেন হচ্ছে লিফাত, হ্যাঁ, লিফাত না উলফাত, আচ্ছা উলফাতও আমার মতো একমত যে আমরা আসলে যে আমাদের এত বড় উপকার করেছে তার ঠিক কতটা অপকার করেছে, তার ঠিক কতটা উপকার করব সেটা আমরা ভাববো, আসলে ভাবার বিষয়। কিন্তু হ্যাঁ, আমরা একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করব। কিন্তু জসিমউদ্দিন কি বলছেন, জসিমউদ্দিন বলছেন যে যে আমার অপকার করেছে তার আমি উপকার করবো। অর্থাৎ জসিমউদ্দিনের একটা পরোপকারী মনোভাব কিন্তু আমরা এখানে পাচ্ছি। তারপর আমরা কি পাচ্ছি, আমরা একটু দেখি। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আচ্ছা, কোন কোন কবিতায় আমরা এরকম কিছু লাইন পাই যে লাইনগুলো বারবার রিপিট হয়। এই লাইনগুলো বারবার রিপিট হওয়ার কারণ কি, এই লাইনগুলো বারবার রিপিট হওয়ার কারণ হচ্ছে যে এই লাইনটা এই কবিতায় একটা গুরুত্ব বহন করছে, কিংবা এই লাইনটাকে গুরুত্ব দেওয়া, কিংবা এই লাইনটা দিয়ে কবিতার যে ব্যঞ্জনা সেটা সৃষ্টি করা। তো এখানে সেরকম একটা লাইন হচ্ছে, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আচ্ছা, এখন শেফা একটা সুন্দর প্রশ্ন করেছো যে ঘুম যে হরেছে মোর, এখানে কি ঘুম হারিয়ে গেছে নাকি নির্ঘুম রাত? আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে এই কবিতাগুলোতে কি হয়, এই কবিতাগুলোতে হচ্ছে তিনি রূপক অর্থ বোঝান। অর্থাৎ আমরা যদি আক্ষরিক ডিকশনারিক্যাল ওয়ার্ড মিন করি, হরেছে মানে হচ্ছে হরণ করা, ঘুম মানে বুঝি ঘুম হরণ করা হয়েছে, এটা আমরা বুঝতেছি। কিন্তু জসিমউদ্দিন এখানে কি অর্থে বোঝাচ্ছেন, তিনি বোঝাচ্ছেন যে নির্ঘুম রাত কাটানো। হ্যাঁ, যে জসিমউদ্দিন তাদের জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন, তাদের উপকার করার জন্য, তাদেরকে কোন একটা সাহায্য করার জন্য তিনি নির্ঘুম রাত কাটাচ্ছেন, এটা হচ্ছে বোঝানো হচ্ছে। আচ্ছা, আমরা এটা দেখলাম যে একই লাইন দিয়ে আমাদেরকে বারবার এই লাইনটার গুরুত্ব বোঝানো হচ্ছে, এবং এই কবিতাটা এটা একটা ব্যঞ্জনা সৃষ্টি করছে। এবং এর পরে যদি আমরা দেখি, আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। আচ্ছা, খেয়াল করো, কুল ভাঙা মানে কি? একটা মানুষকে একটা মানুষের কখনো কুল ভাঙতে পারে? মানুষ কি নদী? মানুষ তো নদী না। তাহলে মানুষের কিভাবে কুল ভাঙে? এখানে বোঝানো হচ্ছে যে যে মানুষটা, যে বা, এই যে বা মানে হচ্ছে যে, যে আমার কোনো একটা সর্বনাশ করেছে, কিংবা কুল ভাঙা ব্যাপারটা কি, যে আমরা বলি না নদীর কুল ভেঙে পানি ঢুকে গেছে গ্রামে, তার মানে কি যে সর্বনাশ হয়েছে, মানুষ অসহায় হয়ে গেছে, ওই গ্রামের মানুষ, ওই নদী তীরবর্তী মানুষ। তো এখানে কবি বোঝাচ্ছেন যে যে মানুষটা আমাকে অসহায় করেছে, কিংবা আমার সর্বনাশ করেছে। আচ্ছা, যে মানুষটা আমার সর্বনাশ করেছে বা আমাকে অসহায় করেছে, আমি কি করছি, তার সহায় হচ্ছি, তাকে কুল বেঁধে দিচ্ছি, অর্থাৎ তার উপকার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদেরকে বোঝাচ্ছে। না, কুল বলতে বংশ বোঝাচ্ছে না। হুম, নদীর তীরের কুলের কথা এখানে মিন করা হচ্ছে। কয় দীর্ঘকার আছে, আচ্ছা খেয়াল করো। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি, তার মানে হচ্ছে যে আমার বুকে আঘাত এনেছে তার তার জন্য আমি কান্না করছি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। আচ্ছা, তার মানে যে মানুষটা আমাকে বিষ ভর্তি বান দিয়েছে, আমি তাকে বুক ভরা গান দিচ্ছি। এখন বিষে ভরা বান মানে কি? বান মানে তো আমরা জানি যে তীর, কিন্তু এখানে বিষে ভরা বান বলতে বোঝানো হচ্ছে যে কটু কথা বা খারাপ কথা। বান মানে তীর, হ্যাঁ, তীর। আচ্ছা, কথার তীর ছুটছে বা কথার যেই ব্যাপারটা সেটা, তো এইখানে বিষে ভরা বান বলতে বোঝানো হচ্ছে খারাপ কথা। তো যে মানুষটা আমাকে খারাপ একটা কথা বললো, আমাকে মনে কষ্ট দিল, সে মানুষটাকে আমি তার পরিবর্তে কি দিচ্ছি, তাকে বুক ভরা গান দিচ্ছি। অর্থাৎ এখানে আঘাতের বিপরীতে একটা মানুষকে আমি ভালোবাসা দিচ্ছি, সে আমাকে বিষে ভরা বান অর্থাৎ খারাপ কথা দিয়ে আমাকে আঘাত করলো, আঘাতের পরিবর্তে আমি তাকে কি দিচ্ছি, আঘাতের পরিবর্তে আমি তাকে ভালোবাসা দিচ্ছি। আচ্ছা, এরপরে কি বলছে, এরপরে বলছে যে কাটা পেয়ে তারে ভুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তার মানে একটা মানুষের কাছ থেকে আমি কাটা পেয়ে তাকে কি দান করছি, প্রতিদানে আমি তাকে ফুল দিচ্ছি। তার মানে এখানেও কিন্তু সেম, যে কবিকে একটা মানুষ এখানেও কিন্তু আঘাতের বিপরীতে ভালোবাসা, ব্যাপারটা আগেরটাতে তো যতটা না বোঝাচ্ছে আঘাতের পরিবর্তে ভালোবাসা, এই পরবর্তী লাইনটাও কিন্তু সেম, আঘাতের পরিবর্তে ভালোবাসায় বোঝাচ্ছে যে কেউ আমাকে কাটা দিয়ে আঘাত করলো, তার পরিবর্তে আমি তাকে ভালোবাসার যে একটা অনুষঙ্গ, গোলাপ বা ফুল, সেটা হচ্ছে তাকে আমি দিচ্ছি। সারাটি জনম ভর, অর্থাৎ সারা জীবন ধরে তাকে আমি কি দিচ্ছি, ফুল দিচ্ছি। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। তার মানে যে মানুষটা আমাকে পর করেছে তাকে আপন করতে আমি কেঁদে বেড়াচ্ছি। মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। অর্থাৎ কি বলছে দেখো, মোর বুকে যে বা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। এখন দেখো, বুকে কবর বাঁধা কি, বুকে কি আসলে কবর বাঁধা সম্ভব? না, এটা রূপক অর্থে আছে। এখানে আসলে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে যে দেখো কবরের ব্যাপারটা কি, যে কবরের ব্যাপারটা হচ্ছে কি, কবি কতটা কষ্ট পেলে বলতে পারছেন যে আমার বুকে কেউ একজন কবর বেঁধেছে। কবর কিরকম, কবর যেরকম একটা শূন্যতা, বা কবর বাধা, বা কবর ব্যাপারটাই কিন্তু আমাদেরকে একটা থমথমে, একটা হচ্ছে হাহাকারের সাথে পরিচয় করে দেয়। তো কবি জসীমউদ্দীন এটাই বুঝাচ্ছেন যে আমার আমার বুকে, আমার মনে যে মানুষটা একটা হাহাকারের সৃষ্টি করেছে, যে মানুষটা একটা কষ্টের সৃষ্টি করেছে, আমি তাকে বুক ভরে দিচ্ছি, অর্থাৎ আমি তার উপকার করে দিচ্ছি। এবং এরপরে কি বলছে, বলছে যে রঙিন ফুলের সোহাগ জড়ানো, ফুল মালঞ্চ ধরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো, সোহাগ মানে হচ্ছে আদর, স্নেহ, ভালোবাসা। তার মানে ফুল দিচ্ছি, কিরকম ফুল দিচ্ছি, স্নেহ বা ভালোবাসার জড়ানো ফুল দিচ্ছি। মালঞ্চ মানে হচ্ছে বাগান বা ফুলের বাগান ধরা যায়, ফুল তো আগেই আছে, মালঞ্চ মানে হচ্ছে বাগান। তার মানে যে আমার বুকে কবরের মতো হাহাকার সৃষ্টি করেছে তাকে আমি কি দিচ্ছি, তাকে আমি ফুলের বাগান দিচ্ছি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তার মুখে, তারই মুখখানি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আচ্ছা, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী মানে হচ্ছে নিষ্ঠুর বা কঠোর বাণী, হ্যাঁ, নিষ্ঠুর বা হচ্ছে কঠোর। যে মুখ দিয়ে একটা মানুষ আমাকে কোনো একটা কঠোর কথা শোনাচ্ছে, আমি আমার হাতে সেই মুখটাকে তুলে নিচ্ছি। এই যে কর, এই কর মানে হচ্ছে হাত, এই কর মানে হচ্ছে হাত। তার মানে করে মানে হচ্ছে হাতে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমি লয়ে করে তারই মুখখানি, তার মানে আমি আমার হাতে সেই মুখটাকে নিচ্ছি, যে মুখটা আমাকে নিষ্ঠুর কথা বলতেছে। নিয়ে কি করতেছি, কত ঠাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। তার মানে কি, কত ঠাই, ঠাই মানে হচ্ছে এখানে স্থান বোঝাচ্ছে, যে কত জায়গা থেকে আমি কত কিছু এনে এই মুখটাকে আমি নিরন্তর, অর্থাৎ রেগুলার বা প্রতিনিয়ত আমি সাজিয়ে দিচ্ছি। যে মুখটা আমাকে গালি দিচ্ছে, কিংবা যে মুখটা আমাকে নিষ্ঠুর কথা বলছে, খারাপ কথা বলছে, সে মুখটাকে আমি নিজের হাতে, দু হাতে তুলে নিচ্ছি। দু হাতে তুলে নিয়ে আমি তাকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জিনিস এনে সাজিয়ে দিচ্ছি। এবং লাস্ট যে লাইনটা, সেটা হচ্ছে আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। অর্থাৎ যে আমাকে পর করেছে তাকে আমি আপন করতে কেঁদে কেটে বেড়াচ্ছি। তার মানে এটা আমাদের টোটাল যে কবিতাটা, সেটা কবিতাটা শেষ। আমি কবিতাটার মূল ভাবটা আবার একটু রিপিট করি। কবিতাটার মূল ভাব হচ্ছে, কবিতাটার নামে যেহেতু প্রতিদান, প্রতিদান মানে হচ্ছে, লাস্ট চারটা লাইন আরেকবার, আচ্ছা লাস্ট চারটা লাইন আরেকবার হচ্ছে, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, অর্থাৎ যে মুখ দিয়ে একটা মানুষ আমাকে নিষ্ঠুর বাণী বলছে। ধরো আমার কথা চিন্তা করো, যে আমি তোমাদেরকে অনেক খারাপ খারাপ কথা বললাম, তোমাদেরকে বকা দিলাম, কঠোর রুডলি অনেক কথাবার্তা বললাম, তো তোমরা কি করলা, এর প্রতিদানে সুন্দর করে আমার মুখটা তোমাদের হাতে নিয়ে সুন্দর করে আমাকে সাজায় দিলা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র এনে, ফুল দিয়ে হতে পারে কিংবা মেকআপ করে হতে পারে, যে কোনো কিছু, জাস্ট কথার কথা। তো এটাই হচ্ছে কবি বুঝাচ্ছেন, কবি বুঝাচ্ছেন যে একটা মানুষ আমাকে যে মুখ দিয়ে কঠোর নিষ্ঠুর কথা বলছেন, সেই মুখটাকে আমি নিজের হাতে নিচ্ছি, নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে আনা বিভিন্ন জিনিস দিয়ে সেই মুখটাকে সজ্জিত করছি প্রতিনিয়ত। আচ্ছা, আমাকে সাজানোর দরকার নাই, সমস্যা নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি। তো আমরা মূল ভাবটা দেখি, মূল ভাবটা কি, মূল ভাবটা হচ্ছে কবি জসীমউদ্দীন আমাদেরকে বলছেন যে যে মানুষটা আমাদের অপকার করছে, যে মানুষটা আমাদের অনিষ্ট করছে, তাকে আমরা কি করব, তাকে আমরা শুধু ক্ষমা করব না, বরঞ্চ আমরা তার উপকার করব, তাকে প্রতিদানে
খারাপ কাজের বিপরীতে আমরা প্রতিদানে একটা ভালো কাজ দিব, অসহযোগিতার প্রতিদানে আমরা একটা সহযোগিতাপূর্ণ মনোভাব করব। যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে, আমাদের পৃথিবীটা, আমাদের সমাজটা, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা সুন্দর এবং বাসযোগ্য হবে। অর্থাৎ এইখানে আমরা একটা ব্যাপার দেখতে পাই যে আমাদেরকে পরার্থপর হতে হবে। পরার্থপর হচ্ছে স্বার্থপরতার অপোজিট ওয়ার্ড। হ্যাঁ, স্বার্থপরতা মানে হচ্ছে নিজের চিন্তা করা, আর পরার্থপরতা মানে হচ্ছে আরেকজনের চিন্তা করা। এবং একই সাথে আমরা এখানে কবির যে হচ্ছে আহ কি বলে পরোপকারী মনোভাব, এটাও হচ্ছে আমরা পাই। এবং কবি এখানে মানুষের সহায় হচ্ছেন, কিন্তু বারবার বিভিন্ন সময় সহায় হচ্ছেন। আর হচ্ছে সমবেদী, কবিকে আমরা কিন্তু সমবেদী হিসেবেও দেখতে পাই যে তিনি সমবেদনা প্রকাশ করছেন। আচ্ছা, আগের পেজটা আবার একটু দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করো যে কি বলছে, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি। তার মানে কি, কবির আমরা কি পাচ্ছি, সমবেদনা প্রকাশ করতে দেখতে পাচ্ছি কবিকে। আর কুল ভাঙা, ঘর ভাঙা, এটা জিজ্ঞেস করছো রাত। কুল ভাঙা মানে কি? আচ্ছা, কুল বাঁধি মানে হচ্ছে সহায় হওয়া, সহায় হওয়া। আচ্ছা, ঘর ভাঙা বলতে বোঝানো হচ্ছে, কে জিজ্ঞেস করেছো? রাত। হ্যাঁ, ঘর ভাঙা এই ব্যাপারটা হচ্ছে যে আমার সুখ শান্তি নষ্ট করছে সেটা। আর কুল ভাঙা মানে হচ্ছে যে আমার সর্বনাশ করছে। তো যে আমার সর্বনাশ করছে, যে আমাকে অসহায় করছে, তাকে আমি কি করছি, তার কুল বেঁধে দিচ্ছি। তার মানে তার, যে আমাকে অসহায় করছে, তার যে সহায়তাটা দরকার সেই সহায়তাটা আমি করছি, তার সহায় আমি হচ্ছি। না, মানুষকে উজ্জ্বল করা বলা যাবে না নুসরাত, যত্ন করা, ভালোবাসা, এগুলো বলা যেতে পারে। আর কত কি আনি বলতে কি বোঝানো হচ্ছে? কত কি যে আনি, তার মানে কত কিছু এনে তাহিয়া জিজ্ঞেস করেছো। তো এটা ছিল আমাদের মূল যে কবিতাটা, সেটা কারোর প্রশ্ন যদি স্কিপ হয় সেটা কিন্তু কিউএনএ তে রেখে দিবা। আমাদের সাথে কিন্তু নাজমুল ভাইয়া আছেন আজকে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে শব্দার্থ টিকাতে আমরা চলে এসেছি। হানিয়া মানে কি? আঘাত হানিয়া, অর্থাৎ আঘাত করে, সুইটি জিজ্ঞেস করেছো। আচ্ছা, জেবা, জেবা মানে তো হচ্ছে যে, বিরাগী মানে আমরা আগেই বলেছি যে উদাসীন বোঝাচ্ছে। দীঘল রজনী, দীঘল মানে হচ্ছে দীর্ঘ, আর রজনী মানে হচ্ছে রাত। তারপরে ঘুম যে হরেছে, তার মানে হচ্ছে যে ঘুম হরণ করেছে, অর্থাৎ কেড়ে নিয়েছে, এটা বোঝায়। কিন্তু এই কবিতায় ঘুম হরণ করা বা ঘুম কেড়ে নেওয়াকে বোঝায় নাই, এই কবিতায় বোঝাইছে নির্ঘুম রাত কাটানোকে। মালঞ্চ মানে তো হচ্ছে ফুলের বাগান বা বাগানও বলতে পারো। নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর। ঠাই মানে তো হচ্ছে আশ্রয়। আচ্ছা, চিত্রা পরার্থপরতা হচ্ছে স্বার্থপরতার অপোজিটটা। হ্যাঁ, রাত, রাদের প্রশ্নের উত্তর হচ্ছে, যে মনে করলো পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগে। তার মানে যে মানুষটা আমাকে মানে উদাসী করলো, অর্থাৎ যে মানুষটা আমার অপকার করলো, তার আমি কি করছি, উপকার করছি। তার অর্থাৎ পরোপকারী একটা মনোভাব আসলে আমরা এখানে প্রকাশ পেতে দেখছি। বিষে ভরা বান, বিষে ভরা বান হচ্ছে খারাপ কথা বা কটু কথা। সোহাগ মানে তো বললামই ভালোবাসা। নিরস্তর হচ্ছে অবিরত বা অবিরাম। নিরন্তর হবে আসলে, এটা এটা নিরস্তর হবে না, একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে হচ্ছে নিরন্তর।